পরীক্ষা দিয়েছো, তোমাদের আজকে ভূগোলের কিন্তু 4th সেমিস্টার এক্সাম ছিল। সেই ভূগোলের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিক ভূগোলের ক্ষেত্রে দেখো, তোমাদের যেই কোয়েশ্চেনটিতে আজকে পরীক্ষা দিয়েছো, সেই কোয়েশ্চেনের উত্তরগুলো আমি সম্পূর্ণ তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, তোমরা যারা আজকে এক্সাম দিয়েছো, এই এক্সামে ভূগোলের ক্ষেত্রে আ কে কোনগুলো করতে পেরেছো কিংবা কোন কোয়েশ্চেনে তোমাদের প্রবলেম হয়েছে, এই ভূগোলের 4th সেমিস্টার নিউ সিলেবাসের ক্ষেত্রে সম্পূর্ণ থাকছে লাইভ ভিডিও। এই লাইভ ভিডিওতে আমি তোমাদের কোয়েশ্চেন আনসার গুলো আমি তোমাদের বলে দেবো। তো তোমাদের এই পর্ষদের পরীক্ষায় যে তোমরা পরীক্ষা দিয়েছো, তো চলো এই মুহূর্তে কারা কারা লাইভে আছো বা লাইভে তোমরা যুক্ত আছো, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 12 জন। তো যারা যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই একটু কমেন্ট করো, আর একটু পারলে লাইক করে দিও। ঠিক আছে, একটু পারলে লাইক করে দিও। ইএনবিএস টা দেবেন না স্যার? ওকে, ইএনবিএস দেবো, তবে এই ক্লাসটির পরই তোমাদের ইএনবিএস দেবো। তো যারা আছো একটু কমেন্ট করো, আমাকে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। আমি উত্তরগুলো টোটালি তোমাদের কিন্তু বলে দেবো এক এক করে। চলো দেখে নিচ্ছি। দেখো, এই মুহূর্তে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি উচ্চ মাধ্যমিক ভূগোলের 4th সেমিস্টার কোয়েশ্চেন পেপার আনসার। তো সম্পূর্ণ উত্তরগুলো অ্যাটলিস্ট তোমরা দেখে নাও, কে কোনগুলো করেছো কিংবা দুই একটি মিস্টেক করেছো কিনা সেটাও আমাকে অবশ্যই বলবে। দেখো, রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক, দেখো 12 ক্লাসে রয়েছে ভূগোল নিউ সিলেবাস প্যাটার্ন রয়েছে। টোটাল 35 মার্কসের পরীক্ষা তোমাদের হয়েছে। 2 ঘন্টা টাইম দিয়েছে, এনাফ টাইম দিয়েছে। তবে অবশ্যই আমি দেখে নিচ্ছি তোমাদের কোশ্চেনের ক্ষেত্রে। আমি প্রথমেই বলবো বিভাগ ক। দেখো, এই ক বিভাগের মধ্যে তোমাদের রয়েছে পুরো দেশীয় পাদ। তোমরা জানো পুরো দেশীয় পাদ, 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। দেখো, পুরো দেশীয় বাদ কাকে বলে তোমরা জানো। আর যে, দেখো, পুরো দেশীয় বাদ তোমরা কে কে করেছো আমাকে একটু প্রথমে বলো তো, কে কে করেছো? কে কে করেছো? পুরো দেশীয় বাদ কাকে বলে একটু কমেন্ট করবে। পুরো দেশীয় বাদ কাকে বলে? যে যে আছো একটু কমেন্ট কমেন্ট করো, একটু কমেন্ট করো। আমি পরপর বলবো, কোনো টাইম নষ্ট হবে না তোমাদের। ঠিক আছে, যারা যারা আছো এই মুহূর্তে লাইনে, তোমরা কে কত নম্বর আনসার করেছো আমাকে একটু বলবে। ঠিক আছে, ওকে। চলো তাহলে আমি পুরো শুরু করে দিচ্ছি। তোমাদের প্রথমে বিভাগ ক রয়েছে। এই ক বিভাগের মধ্যে রয়েছে 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। দেখো, আমি কিন্তু বড় প্রশ্নে তোমাদের দিয়েছিলাম সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। সেখানে কিন্তু পুরোদেশীয় বাদ রয়েছে। অর্থাৎ সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে নুড়ি, পলি, বালি, কাঁকর ইত্যাদি জমা হয়ে, যখন দেখো, ইত্যাদি জমা হয়ে যে বাঁধ তৈরি করে, সেই বাঁধ কিন্তু উপকূলের সমান্তরালে যে বাঁধ গড়ে উঠবে, এটি কিন্তু সমুদ্র। ঠিক আছে, এটি সমুদ্র। তো এটি উপকূল, এই উপকূলের সমান্তরালে নুড়ি, পলি, বালি, কাঁকর জমা হয়ে যা বাঁধ তৈরি করবে, তাকে কিন্তু পুরোদেশীয় বাঁধ বলে। পেডিমেন্ট কাকে বলে? দেখো, পেডিমেন্ট, দেখো, স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে বিক্ষিপ্তভাবে যে পাহাড়গুলো দাঁড়িয়ে থাকে, আমরা জানি তাকে মোনাডনক বলে। ঠিক আছে, তাকে জানি আমরা মোনাডনক বলে। ঠিক আছে, কিন্তু পেডিমেন্ট কাকে বলে? কে করেছো? একটু চটজলদি বলো, কে কি লিখেছো আমাকে একটু বলবে যে পেডিমেন্ট কাকে বলে। কে কে করেছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, আমি দেখে নিচ্ছি। কে কে করেছো চটজলদি আমাকে একটু বলে দেবে। ঠিক আছে, তো দেখে নিচ্ছি আমি। তোমাদের রয়েছে সেকেন্ড রয়েছে বি, পেডিমেন্ট কাকে বলে। তাহলে আমি বলে দিচ্ছি, শুনে নেও। দেখো, মোনাডনক কিন্তু স্বাভাবিক ক্ষয়চক্রে। আর পেডিমেন্ট কি বলতো? শুষ্ক অঞ্চলে বা শুষ্ক মরু অঞ্চলে, ঠিক আছে, বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত যে স্বল্প ঢালযুক্ত ভূভাগ রয়েছে, তাকে কিন্তু পেডিমেন্ট বলে। এটা কিন্তু পেডিমেন্ট। ঠিক আছে, পেডিমেন্ট। তারপরে রয়েছে বাজাদা, তারপরে প্লায়া, এগুলো। ওকে, তার মানে বলবে শুষ্ক অঞ্চলে বা মরু অঞ্চলে আহ উম, আহ, আহ, বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে যে স্বল্প ঢাল বিশিষ্ট ভূভাগ গড়ে ওঠে, তাকে পেডিমেন্ট বলে। এরপরে ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ কাকে বলে? ইনসিটু কথার মানে স্বস্থানীয় সংরক্ষণ, আর এক্সিটু কথার মানে হলো বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ। অর্থাৎ প্রাকৃতিক বাসস্থানের মধ্যে রেখে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীগুলোকে ট্রিটমেন্ট করা হয়, রক্ষণাবেক্ষণ করা হয়, তাকে কিন্তু বলা হয় ইনসিটু কনজারভেশন। যেমন বলতে পারো সুন্দরবন, তারপরে বলতে পারো বিভিন্ন ন্যাশনাল পার্ক, জলদাপাড়া অভয়ারণ্য, বিভিন্ন ন্যাশনাল পার্ক গুলো রয়েছে ইনসিটু কনজারভেশন, প্রাকৃতিক আবাসস্থল। এরপরে এক্সিটু কথার মানে বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ। বলতে পারো, উদাহরণস্বরূপ বলে দিচ্ছি। দেখো,
যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীগুলোকে প্রাকৃতিক বাসস্থানের মধ্যে না রেখে অন্য কোনো জায়গায় সরিয়ে, ঠিক আছে, যখন রক্ষণাবেক্ষণ করা হয় তখন তাকে এক্স সিটিউ সংরক্ষণ বলা হয়। যেমন চিড়িয়াখানা রয়েছে, বোটানিক্যাল গার্ডেন রয়েছে, এগুলো। এরপরে ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে? দেখো, ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রস্থলকে ঘূর্ণবাদের চক্ষু বলে, যার ব্যাস কিন্তু 10 থেকে 20 কিলোমিটার। তবে কোনো জায়গায় কিন্তু পাবে 10 থেকে 40 কিলোমিটার, কোনো প্রবলেম নেই। তো ঠিক আছে, ঘূর্ণবাদের চক্ষুর মাঝখানে কিন্তু কোনো রকম বায়ু প্রবাহিত হয় না, স্তব্ধ থাকে, শান্ত থাকে। তো এই ঘূর্ণবাদের কেন্দ্রস্থলকে, মানে ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রস্থলকে ঘূর্ণবাদের চক্ষু বলে। কোশ্চেন সব কমন পেয়েছো। গ্রাম্য জনসংখ্যা কাকে বলে? দেখো, অনেকবার হয়েছে এই কোশ্চেনটি। কোনো দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যা যদি সেই দেশের কার্যকরী সম্পদের অনুপাতে গড়ে ওঠে, তখন তাকে অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা বলে। ক্যানন ও স্যান্ডার্স কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা। এরপরে মানব দারিদ্র্য। দেখো, এই হিউম্যান পোভার্টির যে ইন্ডেক্স রয়েছে, এই হিউম্যান পোভার্টি ইন্ডেক্স, এটা কিন্তু আমি কালকে তোমাদের সাজেশনে দিয়েছি, এবং তোমাদের কিন্তু যারা পেয়েছো বা নিয়েছো সাজেশন, তোমরা জানো কিন্তু তোমাদের কমন পড়ে গেছে টোটালি। আমি বলবো তোমাদের 100% কমন পড়েছে। আর যারা কমেন্ট করবে 100% পড়েনি, তাদের আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো। এরপরে রয়েছে তোমাদের এই কোশ্চেনটি। দেখো, কালকে আলোচনা করেছিলাম ইমিগ্রেশনটি পড়ে রাখবে। ইমিগ্রেশন কাকে বলে? তবে তোমরা দেখে নেবে। দেখো, ইমিগ্রেশন ইমিগ্রেশন মানে ইএম, ঠিক আছে। তো ইমিগ্রেশন কথার মানে হলো কোনো দেশ, মানে বিদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে যখন কোনো মানুষ আমাদের দেশে আগমন হয়, আমাদের দেশে মানে চলে আসে, তখন তাকে বলা হয় ইমিগ্রেশন। আর এমিগ্রেশন কাকে বলা হয়? অর্থাৎ আমাদের দেশ থেকে যখন কোনো মানুষ বিদেশে চলে যায়, যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, যেমন ইংল্যান্ড, যখন আমাদের দেশ থেকে মানুষ অন্য দেশে চলে যাবে, তখন তখন হবে, বিদেশে যখন চলে যাবে তখন হবে এমিগ্রেশন। দুটি পার্থক্য উল্লেখ করতে হবে। ইমিগ্রেশনের ফলে আমাদের দেশের জনসংখ্যা কি হয় বলতো? বেড়ে যায়। আর এমিগ্রেশনের ফলে জনসংখ্যা কিন্তু কমে যায়। ঠিক আছে? এরপরে আরো পার্থক্য অনেক আছে। এরপরে হচ্ছে মানব মানব কল্যাণের দৃষ্টিভঙ্গিতে যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মানব কল্যাণের দৃষ্টিভঙ্গিতে দেখো, সামাজিক দৃষ্টিভঙ্গি হতে পারে, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি হতে পারে, মানে বিভিন্ন দৃষ্টিভঙ্গি কিন্তু হতে পারে এখানে। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখে নিচ্ছি আমি তোমাদের কি রয়েছে। দেখো, এখানে বলা হয়েছে খুব ইজি কোশ্চেন এসছে, খুব ইজিলি। কেউ যদি বলো কঠিন কোশ্চেন এসছে, একদম ভুল করবে। ভারতে 2টি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রের নাম করো। দেখো, ভারতে বলেছে মানে তোমরা বলতে পারো হলদিয়া বলতে পারো, আমাদের পশ্চিমবঙ্গে হলদিয়া বলতে পারো, কোনো প্রবলেম নেই। তোমরা বলতে পারো ভাদোদরা রয়েছে, তোমরা বলতে পারো কয়ালি রয়েছে, তোমরা বলতে পারো ট্রম্বে রয়েছে, তোমরা বলতে পারো জামনগর রয়েছে গুজরাটে, এগুলো। হলদিয়া কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে। এরপরে রয়েছে দেখো স্থিতিশীল উন্নয়ন কথার মানে কিন্তু সুস্থায়ী উন্নয়ন, অনেকবার বলেছি। সুস্থায়ী উন্নয়ন কথার মানে হলো, ইংলিশে বলা হয় মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ডেভেলপ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কি বলতো? আমি বলেছিলাম, দেখো, বর্তমানের প্রজন্মের মানে বর্তমানের প্রজন্মের চাহিদার কথা পূরণ করে ভবিষ্যতের কথা চিন্তা করে যে উন্নয়ন সম্ভব, তাকেই বলা হয় কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন বা টেকসই উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়ন, একই কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো লুক দেখো, এটার মানে হলো, দেখো, ল্যান্ড ল্যান্ড ইউজ ল্যান্ড কভার, ঠিক আছে। ল্যান্ড কভার ম্যাপ কাকে বলে? তোমরা অবশ্যই ল্যান্ড ইউজ মানে ভূমির ব্যবহার এবং ভূমির আচ্ছাদন, বুঝতে পারছো? ভূমির আচ্ছাদন এবং ভূমির ব্যবহার। তার মানে প্রথমে আছে মানে ল্যান্ড ইউজ মানে ভূমির ব্যবহার। কভার মানে আচ্ছাদন। ও তৃণভূমির দ্বারা আচ্ছাদন হতে পারে, বনভূমির দ্বারা আচ্ছাদন হতে পারে, তবে সে দুভাবে হতে পারে। বিশেষ করে প্রাকৃতিক দ্বারাই কিন্তু ভূমির আচ্ছাদন প্রক্রিয়া হয়। এটি নিশ্চয়ই তোমরা পেরেছো। যদি এই শর্ট টাইম বুঝতে পারো, তাহলে তোমরা নিশ্চয়ই পেরেছো। এরপরে চলো, রয়েছে তোমাদের পরের কোশ্চেন, আমি দেখে নিচ্ছি। তোমাদের রয়েছে ভারতবর্ষের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলো কি কি। দেখো, 2টি সমস্যা চেয়েছি। ভারতবর্ষের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রথম সমস্যা কাঁচামালের সমস্যা বলতে পারো। কাঁচামালের কাঁচামালের সমস্যা রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে। তারপরে রয়েছে রুগ্ন শিল্প। রুগ্ন কথার মানে হলো, রুগ্ন শিল্প মানে পুরনো শিল্প।
গান্ধার আমলের শিল্প, আদি শিল্প, যেগুলো উৎপাদন ব্যয় কিন্তু মানে উৎপাদন কম কিন্তু ব্যয় বেশি, ঠিক আছে? বললাম। এরপরে রয়েছে বৈদেশিক বাণিজ্যের সঙ্গে মানে প্রতিযোগিতা, আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে প্রতিযোগিতা। অবশ্যই এগুলো কিন্তু একটি সমস্যা। ধরো আমাদের দেশের কোনো মাল, ঠিক আছে? আমাদের দেশের কোনো মাল, ধরো যেকোনো কিছু মাল আ ৳১০০ বিক্রি হবে বিদেশে। কিন্তু অন্য দেশ সেই সেই একই কোয়ালিটি একই জিনিস ৳৯০ য় দিচ্ছে। তখন কিন্তু ৳৯০ র জিনিস কিনে অন্য দেশের জিনিস কিনবে। আমাদের দেশের জিনিস কিনবে না। অর্থাৎ আন্তর্জাতিক কিন্তু একটি সমস্যা রয়েছে। মানে প্রতিযোগিতা রয়েছে। এরপরে ৪ টি প্রশ্নের মধ্যে যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও। একদম ইজিলি ঘূর্ণবাত এবং প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য কি? আমি বলছি 100% কমন পেয়েছো। যারা বলবে কমন পাইনি চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দেব। ভুলভাল কমেন্ট করবে না। একদম আমার বিগত ভিডিওগুলো সহকারে যেগুলো আপলোড করা আছে সেগুলো সহ দেখিয়ে দেব। ঠিক আছে? যারা পিডিএফ নিয়েছো, দীর্ঘদিন ধরে তোমাদের কিন্তু এই ক্লাসগুলো নিয়ে দিচ্ছি। লাইভ ক্লাসগুলো করাচ্ছি, ভিডিও দিয়েছি। অবশ্যই সেই ভিডিওতে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। এবং যারা যারা পিডিএফ নিয়েছো তোমরা কমেন্ট করবে না। নেগেটিভ কমেন্ট করবে না। যারা বাজে কমেন্ট করবে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। ফোন নাম্বার, আমি ফোন নাম্বার দিয়ে দেব 7890404016। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। বেশি দরকার হলে তোমরা কমে কল করবে। কোনো প্রবলেম নেই। আমি উত্তর মুখের উপর জবাব দিয়ে দেব। এরপরে রয়েছে দেখো, হ্যাঁ, ঘূর্ণবাত। ঘূর্ণবাত আমরা জানি, ঘূর্ণবাত ক্রান্তীয় অঞ্চলে সংঘটিত হয়। প্রত্যেক ঘূর্ণবাত বিশেষ করে নাতিশীতোষ্ণ অঞ্চলে সংঘটিত হয়। ঘূর্ণবাতের স্বল্প পরিসর স্থানের জন্য সংঘটিত হয়। প্রত্যেক ঘূর্ণবাত তুলনামূলক অনেক বেশি স্থান জুড়ে সংঘটিত হয়। ঘূর্ণবাত অনেকটা বৃত্তাকার, আর প্রত্যেক ঘূর্ণবাত অনেকটা ডিম্বাকার বা উপবৃত্তাকার হতে পারে। ঘূর্ণবাতের ক্ষয়ক্ষতি, ঘূর্ণবাত অল্প পরিসর স্থান জুড়ে হয় কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি এবং ক্ষণস্থায়ী। প্রত্যেক ঘূর্ণবাত দীর্ঘস্থায়ী কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কম। এরকম অসংখ্য পার্থক্য কিন্তু তোমাদের রয়েছে। ঘূর্ণবাতের ঘূর্ণবাতের বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার কিন্তু বিপরীত দিকে ঘোরে। ঠিক আছে? আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘোরে। আর প্রতিবা ঘূর্ণবাত ঠিক উল্টোটা। এরপরে রয়েছে দেখো চিত্রসহ, অনেকবার বলেছি, চিত্রসহ অভিসারী পাত এবং প্রতিসারী পাতের মধ্যে পার্থক্য উল্লেখ করতে হবে। এখানে কিন্তু পার্থক্য দিয়েছে। প্রতিসারি পাত সীমানা যার যে পারবে, অভিসারী পাত সীমানা ২ টি পাত যখন একসঙ্গে এগিয়ে আসবে, তখন প্রতিসারি পাত সীমানা ২ টি প্লেট যখন পরস্পর থেকে দূরে সরে যাবে, তখন তাকে বলা হয় কি? অভিসারী, তখন তাকে বলা হয় প্রতিসারি পাত। আর অভিসারী পাত কিন্তু ২ টি প্লেট পরস্পর দিকে এগিয়ে আসবে। ঠিক আছে? আরো অসংখ্য কারণ রয়েছে, মানে পার্থক্য রয়েছে। ফিয়র্ড উপকূল। দেখো ফিয়র্ড উপকূল হলো মেরু অঞ্চলে কিংবা উচ্চ অক্ষাংশে বা মেরু অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে অবকাশের ক্ষয়কার্যের ফলে যে ইউ আকৃতির উপত্যকা বা উপকূল তৈরি হয়, তখন তাকে কিন্তু ফিয়র্ড উপকূল বলা হয়। এই উপকূল কিন্তু উচ্চ অক্ষাংশে বা মেরু অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে কিন্তু গঠিত হয়, যার আকৃতি ইউ অক্ষরের মতো হয়। ঠিক আছে? এরপরে চলো দেখে নিচ্ছি নদীর পুনর্জীবন। অনেকবার বলেছি নদীর পুনর্জীবন কাকে বলে। এটির বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো। অবশ্যই দেখো বিভিন্ন ধরন তো তোমরা পারবে নদীর পুনর্জীবন লাভের ফলে। অনেকবার বলেছি 100% কোশ্চেন দেবে। উপত্যকার মধ্যে উপত্যকা, নদী মঞ্চ রয়েছে, এগুলো রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৪ টি প্রশ্নের মধ্যে যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও। কি দেখো তোমরা অনেকেই কমেন্ট করেছো। তো আমি দেখে নিচ্ছি তোমাদের কমেন্টের। স্যার, আ অর্পণ মন্ডল বলছে, স্যার পরীক্ষা হচ্ছে। ওকে, তোমাকে আমি দিচ্ছি তোমাকে। কৌশিক, কৌশানী বলছে, স্যার ভালো হয়েছে। ওকে, থ্যাংক ইউ আ থ্যাংক ইউ কৌশানী। ধন্যবাদ। চলো দেখে নিচ্ছি এর পরের কোশ্চেন রয়েছে, দেখো তোমাদের রয়েছে ম্যালথাস প্রদত্ত জনসংখ্যা বৃদ্ধি তথ্যটি সংক্ষেপে আলোচনা করো। দেখো এই কোশ্চেন আমি কালকে 100% বলেছি তোমাদের পরীক্ষায়, এবং পরীক্ষায় কিন্তু তোমাদের দিয়েছি। এরপরে রয়েছে মানুষ জমির অনুপাত। এই কোশ্চেনটি তোমাদের এক্সট্রা দিয়েছে। এই কোশ্চেনটি তোমাদের না পড়লেও চলবে। আর কারণ আরো ৩টি কোশ্চেন রয়েছে দেখো। সি নাম্বার, ৩ নাম্বারেও কমন পড়েছে।
একদম 100% কমন পড়েছে। দেখো, তবে বলে দিছি জনঘনত্ব এবং মানুষ জমির অনুপাত। দেখো, কোন দেশ বা মানে কোন দেশের মোট জনসংখ্যা এবং মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করে যে অনুপাত বা সংখ্যা পাওয়া যায় তাকে জনঘনত্ব বলে। ঠিক আছে? জনঘনত্ব একটি দ্বিমাত্রিক ধারণা। ওকে? আর মানুষ জমির অনুপাত কোন দেশ বা কোন অঞ্চলের জনসংখ্যা যদি কার্যকরী সেই দেশের কার্যকরী জমির অনুপাতে গড়ে ওঠে তখন সেই জনসংখ্যাকে বলা হয় কি বলতো? মানুষ জমির অনুপাত। ঠিক আছে? এই মানুষ জমির অনুপাত কিন্তু একটি গুণগত ধারণা। এটিকে জমিকে ত্রিমাত্রিক বস্তু হিসাবে দেখানো হয়। এটি দ্বিমাত্রিক বস্তু হিসাবে দেখানো হয়। ঠিক আছে? অসংখ্য কিন্তু পার্থক্য রয়েছে। এরপরে বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের পরিব্রাজনের ৩ টি কারণ উল্লেখ করো। পরিব্রাজন কথার মানে মাইগ্রেশন। মাইগ্রেশন এর ৩ টি প্রভাব উল্লেখ করো। এই কোশ্চেনে তোমাদের কিন্তু দিয়েছি। তোমরা দেখো, অবশ্যই দিয়েছি, 100% দিয়েছি। এরপরে জনসংখ্যা নিয়ন্ত্রণ, কালকে অনেকবার বলেছি। জনসংখ্যা নিয়ন্ত্রণ মানে জনসংখ্যা যেইভাবে বৃদ্ধি পাচ্ছে, ১৫০ কোটি আমাদের ভারতবর্ষের লোক সংখ্যা। এই জনসংখ্যা নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে গেলে কন্ট্রোল করার প্রয়োজনীয়তা কি রয়েছে? কি প্রয়োজনীয়তা রয়েছে? অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। আম তো জমির উপরে চাপ পড়বে, শিক্ষার উপরে চাপ পড়বে, তারপরে বিভিন্ন পরিবেশগত দূষণ হবে। ঠিক আছে? তারপরে জনসংখ্যার প্রেশারের ফলে বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। ঠিক আছে? তো সেই জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কিন্তু আমি দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের ৪ টি প্রশ্নের মধ্যে যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দেবে। দেখো, সুন্দরবন অঞ্চলে মানুষ বন্যপ্রাণীর সংঘর্ষ। এই কোশ্চেনও কিন্তু দিয়েছি কালকে উত্তর। গোষ্ঠীপদ্ম আমি দেইনি। গোষ্ঠীপদ্মের জায়গায় তোমাদের বলেছিলাম বিক্ষিপ্ত জনবসতি। এই কোশ্চেনটি আসেনি, তবে মেইন পিডিএফ এ আমার আছে। মেইন পিডিএফ এ কিন্তু আমার আছে এই কোশ্চেনটি। এরপরে রয়েছে দেখো, সাম্প্রতিককালে মোটর গাড়ি নির্মাণ শিল্পের দ্রুত বিকাশ লাভের কারণ কি? এই কোশ্চেনও দিয়েছি। দেখো, এর ২ টি কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে গেছো এখান থেকে। এরপরে দিয়েছে দেখো, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের গৃহীত ৩ টি ব্যবস্থা উল্লেখ করো। দেখো, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের যারা কারণ পারবে তারা কিন্তু গৃহীত ৩ টি ব্যবস্থাও কিন্তু পারবে। এই ব্যবস্থাও কিন্তু আমি তোমাদের দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের বিভাগ গ। এই গ বিভাগের মধ্যে রয়েছে ৫ নম্বরের প্রশ্ন। ৫ নম্বরের প্রশ্নের মধ্যে রয়েছে, দেখে নিচ্ছি আমি। কালকে তোমাদের কিন্তু এই কোশ্চেনটি দিয়েছি আমি। দেখো, প্রথমত এই সাজেশনের মধ্যে এটি রয়েছে। বায়ুর ক্ষয়কার্যের ফলে যেকোনো ৫ টি ভূমিরূপ আলোচনা করো সচিত্র। তবে এই কোশ্চেনটি আমি দিয়েছি তোমাদের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের উৎপত্তি এবং বিকাশের বিভিন্ন পর্যায়গুলো আলোচনা করো। দেখো, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের আমি বলেছিলাম ৬ টি পর্যায় রয়েছে। তোমাদের বলেছিলাম, দেখো, মনে করে দেখো, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের বা মধ্য অক্ষাংশে ঘূর্ণবাদের উৎপত্তি বলেছে আর বিকাশ বলেছে ৬ টি পর্যায়। দেখো, প্রথম পর্যায় প্রথম পর্যায়ে রয়েছে, দ্বিতীয় পর্যায়ে রয়েছে, এরপরে হচ্ছে দেখো তোমাদের তৃতীয় পর্যায়। দেখো, তৃতীয় পর্যায়ে রয়েছে, তারপরে তোমাদের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের থার্ড পর্যায়। দেখো, থার্ড পর্যায় কিন্তু রয়েছে, এরপরে ফোর্থ পর্যায়ে তোমাদের কিন্তু রয়েছে। দেখো, ঠিক আছে? ফিফথ পর্যায় কিন্তু তোমাদের রয়েছে। এরপরে তোমাদের কিন্তু রয়েছে সিক্সথ পর্যায়। ঠিক আছে? এই ৬ টি পর্যায় কিন্তু তোমাদের আলোচনা করতে হবে। আর যারা পরীক্ষা কেমন দিয়েছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক আছে? আর তোমাদের যাদের পরিবেশবিদ্যা রয়েছে অবশ্যই পরিবেশবিদ্যা, ইভিএস, যাদের রয়েছে সাবজেক্ট সেই ইভিএস এর জন্য তোমরা যারা এখনো পিডিএফ নেওনি 789044040116 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তোমরা মেইন তোমরা যে আমার মেইন তৈরি পিডিএফ রয়েছে সেই পিডিএফ পাবে। দেখো, একে আর সেকেন্ডে রয়েছে তোমাদের যে বোর্ড থেকে পর্ষদ থেকে যে মডেল কোশ্চেন পেপার দিয়েছে সেই সেই সেটগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ উত্তর সহ কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা নেবে অবশ্যই এই ভিডিও দেখে যারা আসবে তোমরা কিন্তু দেখো, যেহেতু তোমাদের ২৭ তারিখে পরীক্ষা, তোমরা 75 পেমেন্ট করলে কিন্তু তোমাদের টোটাল তোমাদের এই পিডিএফ উৎস মেইন পিডিএফ এবং পর্ষদ থেকে যেই পিডিএফ রয়েছে, তবে যারা আগে নিয়েছে তাদের জন্য কিন্তু পর্ষদ থেকে নয়। কিন্তু বর্তমানে যারা নেবে, রিসেন্ট যারা নেবে তাদের কিন্তু এই পর্ষদ থেকে ফ্রি পিডিএফ উত্তর সহ কিন্তু আমি তোমাদের দেব। আর যারা পুরনো তারা কিন্তু তাদের কিন্তু 30 রুপিস, তাদের কিন্তু যারা পুরনো রয়েছে 30 রুপিস তাদের পেমেন্ট করতে হবে। আর টোটাল যারা নতুন আছো এখন তোমরা যারা ভিডিও দেখছো বা দেখে আসবে